আমার ল্যাপটপ সেটিংস ভালো হয় নাকি? আচ্ছা, যাই হোক, আমরা যদি ধরো আমরা যদি দাম স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলি, তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন থাকবে নিচে, আর উপরে থাকবে চাহিদা আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। শতাংশিক পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলবো কিভাবে? সংজ্ঞা বলবো গতকাল যেটা নিয়ে কথা বলছিলাম, যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হয় দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা কালকে সব ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলছি। আচ্ছা, এখন এই যে আমরা সংজ্ঞা তোমরা কালকে বলছো বা আজকে যে আমি বললাম, এই সংজ্ঞার মধ্যে কোথাও কোনো কিছু তোমার কাছে দুর্বোধ্য ঠেকছে কিনা বা দুর্বোধ্য মনে হয় কিনা? বোঝো নাই এমন কোন টার্ম এর মধ্যে আছে কিনা? স্যার এই আপেক্ষিক বা শতাংশিক মানে কি? গুড, আপেক্ষিক বা শতাংশিক এই টার্মটা বোঝো নাই, আমি এই প্রশ্নটাই আশা করছিলাম যে আপেক্ষিক বা শতাংশিক। আচ্ছা, শতাংশিক মানে হচ্ছে শতকরা। সহজ জিনিস, আমরা যে সম্ভবত 6-7 এ এই ধরনের অঙ্কগুলো আমরা করছি, শতকরা পরিবর্তন। আচ্ছা, তোমাদের তার আগে আমি একটু বলি, যদি একটা দ্রব্যের দাম থাকে 20 টাকা, ওই দ্রব্যের দাম যদি হয় 22 টাকা, তাহলে এখানে শতকরা বা শতাংশিক পরিবর্তন কত? কেউ একটু বলো তো, এক্ষেত্রে শতাংশিক পরিবর্তন কত? 10%। 10%? কে বলছো? জিনিয়া। গুড। অন্যরা কি এটা বুঝছো? অন্যরা এটা বুঝছো কিনা, যেটা 10% শতাংশিক পরিবর্তন কেমনে হয়েছে? হুম, কথা বলো। হ্যাঁ স্যার। অনেক পরিচিত জন নাই, এই একদিন আসে একদিন আসে না। আচ্ছা, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে কত? এখানে শুধু পরিবর্তন হচ্ছে, পূর্বে ছিল 20, এখন হচ্ছে 22, তাহলে শুধু পরিবর্তন কত? শুধু পরিবর্তন হবে এই যে সর্বশেষ অবস্থান থেকে আগের অবস্থান বাদ, তাহলে হচ্ছে 2, 2 হচ্ছে পরিবর্তন। এখন দেখো 20 টাকা পূর্বে মূল্য, 20 টাকায় দামের পরিবর্তন হয়েছে 2 টাকা, 1 টাকায় হয়েছে কত, আর তোমার 100 টাকায় হচ্ছে কত, শতকরা হিসাব। তাহলে 2 বাই, সরি একটু 20, 20 ইন্টু 100। তাহলে এই যে এটা হচ্ছে শতাংশিক পরিবর্তন। এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে ওর মতো হিসাবে এখানে 10% চলে আসবে, অর্থাৎ শতকরা পরিবর্তন হচ্ছে 10%, বা শতকরা 10 পরিবর্তন হয়েছে বা 10 বাড়ছে, যেহেতু এটা প্লাস ইজ পার্সেন্ট। এখন তাহলে দেখো, এখন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে এই যে 2, 2 কি? দামের পরিবর্তন। গুড। তাহলে 2 কে দামের পরিবর্তন আমরা যদি ভাষায় ব্যক্ত করি, তাহলে পরিবর্তনকে আমরা ডেল দ্বারা সূচিত করি। তাহলে আমরা লিখতে পারি ডেল পি। ঠিক আছে, ডেল পি কথাটার শব্দই হচ্ছে দামের পরিবর্তন, ডিভাইডেড বাই এই যে নিচের অংশটা কি? নিচের অংশটা কিন্তু মূল দাম। মূল দাম অর্থাৎ পূর্বের দাম ছিল মূল দাম। মূল দাম কি আমরা পি দ্বারা সূচিত করতে পারি, আর ইনটু হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন। খেয়াল করো, দামের শতাংশিক পরিবর্তন, আমরা যারই শতাংশিক পরিবর্তন বের করি, তার পরিবর্তন বিবেচনা করব, তার মূলটা বিবেচনা করব, পূরণ 100 করব। তাহলে এটা যদি
এই যে এই ঘটনাটা কি, এটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তন। আমরা যদি চাহিদার শতাংশিক পরিবর্তন করি তাহলে এই দেখুন ডেল কিউডি অর্থাৎ চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই কিউডি মূল চাহিদা ইনটু 100, এই হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। তাহলে সবকিছু সবকিছু কি আমরা এই পরিবর্তন থাকলে সেই পরিবর্তনটাকে আমরা শতাংশিক পরিবর্তনে কনভার্ট করতে পারি। সব পরিবর্তনকে আমরা কনভার্ট করতে পারি, এটা গেল। তাহলে আবার দেখো যে দামের শতাংশিক পরিবর্তন আমি আবার নতুন করে লিখলাম। দামের শতাংশিক পরিবর্তন হবে কি ডেল পি বাই পি ডিভাইডেড বাই পি ইনটু 100, দামের শতাংশিক পরিবর্তন। চাহিদার শতাংশিক পরিবর্তন ডেল কিউডি ডিভাইডেড বাই কিউ ইনটু 100। যদি আমি যোগানের শতাংশিক পরিবর্তন বলি তাহলে কিউএস ডিভাইডেড বাই কিউএস আর ডেল কিউএস ডিভাইডেড বাই কিউএস ইনটু 100। যদি আমি আয়ের শতাংশিক পরিবর্তন বের করতে চাই তাহলে হবে কি আয় আমরা কি দ্বারা সূচিত করি আয়ের, এটা একটু তোমরা বলো তো আয়ের শতাংশিক পরিবর্তন কত হবে। আয়কে আমরা ওয়াই দ্বারা সূচিত করি, ওয়াই ইকুয়াল টু আয়, অথবা আই ইকুয়াল টু ওয়াই দ্বারা সূচিত করি। বলো যাচাই করো। ওই যে দামের পরিবর্তনের ওইখানে আয়ের পরিবর্তন সেটা কি হইবে হবে না? বলো। মানে পি বাই না ডেল পি বাই ওয়াই, del y by p into 100. ডেল Y by p ওয়াই বাই into 100. ডেল ওয়াই বাই স্যার ডেল ওয়াই বাই ওয়াই। মাথা খারাপ নাকি, কি বলে কেন? ডেল ওয়াই কি বলছি, ডেল পি বাই পি ডেল কিউডি বাই কিউডি ডেল কিউএস বাই কিউএস, অর্থাৎ এটা হচ্ছে মূল আয়, এটা হচ্ছে মূল দাম, সরি এটা হচ্ছে দামের পরিবর্তন ডিভাইডেড বাই মূল দাম, চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই মূল চাহিদা, তারপর হচ্ছে যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই মূল যোগান। আমি কি প্রত্যেকটারই পি দ্বারা ভাগ করছি, যেটার পরিবর্তন সেটা, এটা হচ্ছে মূল সরি আমার অ্যাভেলেই গেছে জাস্ট কি হয়ে গেছে, এটা হচ্ছে তাহলে কি এটা হচ্ছে আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই কি দাম না আয়, আয়। তাহলে তখন দামের আয়। কথা বলো তাহলে ডেল ওয়াই বাই ওয়াই ইনটু 100। আচ্ছা এখন যদি জাকিয়ের পরিবর্তন ধরি, জাকিয়ের আপেক্ষিক পরিবর্তন তার কিছু পরিবর্তন হয়েছে ধরি, তাহলে জেড এর সংকেত ধরো জাকিয়ে হয়েছে জেড, তাহলে জাকিয়ের পরিবর্তন আপেক্ষিক পরিবর্তন মানে জাকিয়ের শতাংশিক পরিবর্তন কত হবে? জাকিয়াকে আমরা জেড দ্বারা ডেল সূচিত করব, জেড বাই ডেল জেড বাই জেড জেড ইনটু ইনটু 100। তুমি যা ধরো তার পরিবর্তন যদি তুমি মাপতে পারো, তার পরিবর্তন কোন একটা পরিবর্তন ধরো, তুমি তার ওয়েটের পরিবর্তন ধরলা যে তার ওয়েট ছিল এটা এখন বাড়ছে কমছে, তার যে পরিবর্তন ধরো সেটাকে যদি তুমি মাপতে পারো তাহলে তুমি হিসাব করতে পারবা। ঠিক আছে, তুমি যার পরিবর্তন ধরো তার হিসাব করলে হবে। তাহলে পরিবর্তনটা মূল হচ্ছে তোমার এই যদি আমরা যদি একদম ভাঙাইয়াই লিখি তাহলে যদি দামের পরিবর্তন হয়, আবার খেয়াল করো দামের যদি আপেক্ষিক পরিবর্তন বিবেচনা করা হয় তাহলে দামের পরিবর্তন ডিভাইডেড বাই মূল দাম ইনটু 100। চাহিদার যদি আপেক্ষিক পরিবর্তন বিবেচনা করা হয় তারপর হচ্ছে চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই মূল চাহিদা ইনটু 100। যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই মূল যোগান ইনটু 100। আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই মূল আয় ইনটু 100। জাকিয়ার পরিবর্তন ডিভাইডেড বাই জাকিয়া ইনটু 100। তুমি যা করো সেটাকে তোমার অর্থাৎ পরিবর্তনকে পূর্বেরটা দিয়ে ভাগ করবা, ভাগ করে 100 দ্বারা গুণ করবা, তাহলে এই দেখো তোমরা তোমাদের রেসপন্স কেমন ভালো ঠিকতেছি আমি। আচ্ছা এখন আসো, লোকজনের উপস্থিতি কম বিরক্তি লাগে, আমি ব্যস্ত বাদ দিয়ে দেবো কিনা ভাবতেছি। আচ্ছা ডেল পি ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন মানে কি বলো, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন মানে সরি আপেক্ষিক না, আমরা শতাংশিক নিয়ে কথা বলতেছি,
তাহলে চাহিদার শতাংশিক পরিবর্তন কি? ডেল ওই যে মানে ডেল চাহিদার শতাংশিক চাহিদা পরিবর্তন কি? চাহিদা কি দ্বারা সূচিত করব? ডেল ডেল কিউডি ডিমান্ড কিউডি ডিমান্ড কিউডি। তারপর কিউ কিউডি কিউডি কিউডি। আর মানে দামের শতাংশিক পরিবর্তন ডেল পি ভাগ পি ডেল পি বাই পি। কথা কানে কেন? হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? এটা ঠিক আছে? হ্যাঁ ঠিকই তো আছে। শিওর? স্যার ইনটু 100 হবে না? কিন্তু 100 নাই, কিন্তু এটাও ঠিক আছে। এইটা ঠিক আছে কি হিসাবে? এই যে যদি 100 না থাকে তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক পরিবর্তন, আর যদি 100 থাকে সেটা হচ্ছে শতাংশিক পরিবর্তন। বোঝা গেছে? যদি শতাংশিক পরিবর্তন হয় তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়, আর শতাংশিক পরিবর্তন যদি না হয় তাহলে আপেক্ষিক পরিবর্তন হচ্ছে একটা স্যার তুলনায় আরেকটা পরিবর্তন হয়। এইখানে 100 তো উপরে আপেক্ষিক নিচে শতাংশিক, তাইলে কি করব? কোথায় আপেক্ষিক কোথায় শতাংশিক? সবই তো এক, যে কোনো একটা নেবা, হয় আপেক্ষিক আপেক্ষিক নিলে দুই পাশে আপেক্ষিক রাখবো আর শতাংশিক। এখন আমাদের তোমাদের ডিভাইড করে দিচ্ছি যখন শতাংশিক। স্যার একটা আপেক্ষিক একটা শতাংশিক হবে না, দুটোটাই একই ফরম্যাটে হতে হবে, হয় আপেক্ষিক হবে নয় শতাংশিক হবে। আপেক্ষিক আর শতাংশিক ও দুটো মিলেই হবে না। আচ্ছা তাহলে আমরা যদি শতাংশিক হিসাব করি ইনটু 100, এটাও ইনটু 100। এখন এটাকে আমরা কনভার্ট করে 100 যদি উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করি তাহলে হয় এই ডেল কিউডি ডিভাইডেড বাই কিউডি, তারপর হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই পি। এটা হয়ে গেল না? তাহলে এইটা হচ্ছে শতাংশিক পরিবর্তন আর এটা হচ্ছে আপেক্ষিক পরিবর্তন। আপেক্ষিক পরিবর্তন এখন মানে কি এটাকে উভয়কে আমি 100 দ্বারা গুণ করার 100 বাদ দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি সাজাই তাহলে এটাকে সাজাইলে কিভাবে সাজানো হয়? ডেল কিউডি বাই কিউডি ইনটু, এইটাকে যদি লিখতে চাই তাহলে কি এটা উল্টাইয়ে যাবে না ঠিক থাকবে? ভাগ থাকে গুণ করলে কি হয়? উল্টাই উল্টাই যাবে। যাবে আর পি উপরে যাবে। হ্যাঁ তাহলে সরি, তাহলে হবে পি ডিভাইডেড বাই ডেল পি। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার একটা কোশ্চেন আছে বলো। স্যার, যখন লিখবো যে শুধু যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন দামের আপেক্ষিক পরিবর্তন, তখন আর গুণ দিয়ে 100 দেব না? না গুণ 100 দেওয়ার দরকার নেই, আচ্ছা বুঝছি। তখন গুণ 100 দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে আবার দেখো আমরা যে শুরু থেকে যে ধাপগুলো করে আসছি, এখন দেখো এখন যদি আমি ফ্রেশ করে যদি এটাকে লিখি তাহলে এটাকে আরেকটু আমি সুন্দর করে সাজাই লিখতে পারি না? এটা কি সুন্দর করে সাজাবো? একটু নিচে নামাই। সুন্দর করে সাজাবো বলতে এটাকে যদি আমি লিখি অতএব ইপি ইকুয়াল টু সাজাবো। সাজাবো মানে কি? এইখানে ডেল আছে, ডেল দুটো একপাশে নিয়ে আসবো, তাহলে ডেল কিউডি ডিভাইডেড বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এইভাবে লেখা যায় কিনা? ওই সমীকরণটা কিভাবে লেখা যায়? এটাকে এখানে আনছি, এটাকে ওখানে নিয়েছি, লেখা যায় কি? যায় না? কথা জি বলেন স্যার কেন? লেখা যায়। লেখা যায়। তাহলে এটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে কি চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। কোন চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য এই পদ্ধতিকে তুমি অবলম্বন করবে। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র, এই যে সূত্রটা কিভাবে আসলো আমি এখানে দেখাইলাম। এই টাইম যার জন্য 15 মিনিট পিছিয়ে নিলাম সেই রীতি এখনো সেই 15 মিনিট পরেই আসছে। এই ঘটনা ঠিক? তাহলে কি আরো 15 মিনিট পিছনে নেব? রেডি? রেডি? জি স্যার। আরো 15 মিনিট পিছনে নেব? না স্যার, আমার শরীর ভালো না, এই জন্য একটু দেরি হয়েছে, ঘুমাইছিলাম আরো। আচ্ছা এখন দেখো তাহলে এইটা যারা ছিল রিদি বাদে সবাই বুঝতে কার অসুবিধা হচ্ছে কিনা? রিদি ভিডিও দেখে নিও।
বুঝতে অসুবিধা হয় স্যার? ভিডিও দেখা লাগবে না, এটা নর্মাল জিনিস, তুমি পড়লেও পারবা, দেখলেও পারবা। এটা বুঝতে কার অসুবিধা আছে? না স্যার। আমি কি সামনে আগাবো? জি স্যার। আমি সামনে আগাবো না, জি, স্যার। আমি তোমাদেরকে কাজ দেব। তোমাদেরকে কাজ দেব কি, আমি চাইলে স্থিতিস্থাপকতার সূত্র লিখে দিছি। স্যার এখন আপনি এখানে লিখলেন একটা, স্যার সূত্রে আরেকটা মানে লিখলেন, এটা বুঝতেছি না স্যার। এখানে সমান সমান কিউডি বাই কিউডি পূরণ উপরে পি নিচে পি, কিন্তু সূত্রে তো হচ্ছে কিউডি বাই পি পূরণ পি নিচে আবার পি। কোন সূত্রে? স্যার আপনি যে লিখছেন বোর্ডে, এই যে জি স্যার। এইটা থেকে এইটা আসছে কিভাবে সেটা? ও সরি সরি সরি, এখানে ডি দেয় নেই। ও, এই ডি দেয় নেই সেটা বলছো? স্যার তাই মানে আমি আউলে গেছিলাম যে মানে না, এটা ভুলে শুধু দেয় কিউ ওটা, ভুলে কেমনে। দেয় ঠিক আছে, ওটা ভুলে দেয় নেই। ও আচ্ছা, ডি না গেলে ও সমস্যা নাই, ওটা বলে দেবো, ওটা ভুলে পড়ে নেই। আচ্ছা, এখন দেখো তাহলে এই পর্যন্ত যদি হয় এটা ঠিক আছে, তোমার ধন্যবাদ। তারপর ওই টুটি টুটি এখন এখন দেখো তোমাদেরকে, তাহলে আমি এখন মানে আই স্থিতিস্থাপকতার সূত্র লেখো। তোমরা এখন ডেল ওয়াই অর্থাৎ আই স্থিতিস্থাপকতার সূত্র লিখবা। কি ইলাস্টিসিটি অফ এক্স ওয়াই অর্থাৎ পরিবর্তক মানে স্থিতিস্থাপকতার সূত্র লিখবা। আর ডেল ইএস অর্থাৎ যোগান স্থিতিস্থাপকতার সূত্র লিখবা। এই তিনটা সূত্র লেখো। আচ্ছা, এটা প্রথমে লেখো, তারপর এটা লেখো, তারপর এটা লেখো। আর স্থিতিস্থাপকতার সূত্রটা আমি পাইছি, তোমরা চেষ্টা করো তো। এখন প্রথমে আই স্থিতিস্থাপকতার সূত্রটা লেখো। আই স্থিতিস্থাপকতার সূত্র কি? আসছো? কেউ কি পারো নাই? স্যার হইছে। স্যার করে আসি। করো তো, সবাই একটু সময় নিয়ে করো, একদম এই ডিটেলস করে বের করো। অর্থাৎ ওইভাবে না, সরাসরি লিখবা না, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা বের করো, বের করে দেখো, একটু সময় নিয়ে করো, সমস্যা নেই। যদি না পারো আমি দেখাই দেবো। তারপর ওই যেভাবে বের করছি সেইভাবে বের করার চেষ্টা করো, সময় লাগুক। স্যার ওয়াই এর ফুল মিনিং কি? ওয়াই এর ফুল মিনিং নাই, এটাকে জাস্ট কি করে ওই আয়কে, আয় তো হয় ইনকাম, আই দ্বারা, আইডিয়া অর্থনীতি কি ইনভেস্টমেন্ট প্রকাশ করা হয়, এই জন্য ওয়াই দ্বারা আয় প্রকাশ করা হয়। এটা যেমন ওই রাসায়নিক সূত্রগুলো, যেরকম রাসায়নিক সংকেত গুলো হয়, যেমন সিতে হয় কার্বন, সিতে কার্বন, কপার লেখতো সি, কিন্তু সিইউ তে আবার কপার দেয়, ঠিক আছে। ক্যালসিয়াম, সি এতে আবার ক্যালসিয়াম দেয়, ওই রকম। আবার এই হয়
কি বলা হয় সোডিয়াম Na, অর্থাৎ এরকম একটা নিয়ম যে ওটাকে যেহেতু আই চলে গেছে তাহলে ওর পরিবর্তে আর একটা ওয়াই দিয়ে আই কে করছে, ওয়াই দ্বারা আই কে আইডেন্টিফাই করছে, এখানে ওয়াই এর আলাদা কোনো ই নেই। আচ্ছা যার হয়েছে সে বলতো আই স্থিতিস্থাপকতার সূত্র কি হবে? সরাসরি সূত্রটাই বলো, আই স্থিতিস্থাপকতার সূত্র কি? Sir, del y by del p into p by y. আচ্ছা এটা সরি আই স্থিতিস্থাপকতা। জি স্যার। আর যোগান স্থিতিস্থাপকতা? Sir, del qs by del p into p by qs মানে quantity of supply এর কি। গুড। আর একটা হচ্ছে তোমার ইসি আর এক স্থিতিস্থাপকতা? RRE del x by del y into y by x. কারো এই যে ও তিনটার কথা বলছে এইটার ভিতর কারো কোনটার প্রতি কোনো অবজেকশন আছে কিনা? স্যার ওই যে আই স্থিতিস্থাপকতা আপনি একটু ভুল হয়েছে না? কি বলো তুমি কি হবে? স্যার এখানে চাহিদার পরিমাণ আসে নাই তো। তুমি কি হবে ডেল সেটা ওয়াই বলো। ইন্টু কিউডি। ডেল ওয়াই ইনটু ডেল কিউডি। ডেল ওয়াই বাই ডেল কিউডি, কিউডি ঠিক আছে কিউডি, তারপর পি এর ওই জায়গায় কিউডি হইবে। এই জায়গায় কিউডি হবে। আগে কথা বলছে না কে? পূর্বে বলছে না স্যার ভুল হয়েছে। কারটা বলেছে? স্যার না স্যার, স্যার ওইটা ভুল হয়েছে। ডেল কিউডি প্রথম হবে, তারপর ডেল ওয়াই হবে। আচ্ছা তাহলে আমরা একটু কথা বলি, আমরা একটু দেখি যে কয়টা আসে, আগে আমরা এটা নিয়েই কথা বলি। একটার ক্ষেত্রে একজন বলছে, দেখো তোমরা এটা হিসাব করে করো না যে এটা সবাই একজন বলছে যে এটা এরকম হবে, এর আগেরজন বলছে যে এটা কি বলছিল ডেল ওয়াই বলছে না ডেল পি নাকি? হ্যাঁ ডেল ওয়াই বাই ডেল পি ইনটু পি বাই ওয়াই, একজন বলছিল এটা। আরো কেউ কি কিছু বলবা? আর এইমাত্র কে বলছিল জানো? স্যার আমি প্রমি হ্যাঁ প্রমি কি বলো? বলবো। del qd, sir del qd by del y ওয়াই আর into না স্যার, ডেল উপরে কিউডি ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কিউ। কিউডি। qd, জি স্যার। তাহলে এই তিন ভাগে আমার জাতি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এখন নাকি? জি স্যার। তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে কি একজনও কি আমি যেভাবে নিয়ম মান্য করাইছি সেভাবে করছো কিনা? তুমি কি ওইভাবে এখন করছো? সব আউলেই গেছে মাঝে। সব আউলে স্যার কেন আমারটা সব? মনে হয় ভুল, স্যার আমারটা ভুল হয়েছে। আমি ওই মানে স্যার চাহিদার এটা হবে না পরিমাণের ডেল জায়গায় পি কিউ করছি, ডেল ওয়াই। মানে ওদেরটাই ঠিক আছে। ওদেরটাও তো তাও তো দুইটা, দুইটার মধ্যে কোনটা ঠিক? ওরা তো একটা দেয় না, ওরা তো দুইটা দিয়েছে। আচ্ছা আসো ডন্ট ওরি, প্রথমে চিন্তা করো যে আসলে আই স্থিতিস্থাপকতার মানে সংজ্ঞা কি? আর আপেক্ষিক বা শতাংশের অর্থাৎ পরিবর্তনের ফলে চাহিদা। আয়ের আপেক্ষিক পরিবর্তন থাকবে নিচে, আমরা সরাসরি আপেক্ষিক পরিবর্তনে আসি। আয়ের আপেক্ষিক পরিবর্তন থাকবে নিচে, তাহলে আয়ের আপেক্ষিক পরিবর্তন কি হবে? স্যার ডেল ওয়াই, ডেল ওয়াই, ডেল ওয়াই হবে। ডেল ওয়াই হইছে আপেক্ষিক পরিবর্তন। ওয়াই হ্যাঁ ডেল ওয়াই এই একটাই শুধু আপেক্ষিক পরিবর্তন। ওয়াই বাই ওয়াই হবে। sir del y by y ডেল ওয়াই বাই ওয়াই যদি শতকরা পরিবর্তন দাও ইনটু 100, এইগুলো হচ্ছে ডেল হচ্ছে নিচে যে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, সরি তা আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক
তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন হবে কি? স্যার ডেল কিউ ডিভাইডেড বাই কিউডি বাই কিউডি কিউডি ইনটু 100। কিন্তু আচ্ছা আপেক্ষিক বাদ দিলাম আমরা, ওই 100 আমরা শতাংশিক বানাই দিলাম, এখানে রাখলাম না, এখন আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা এটাকে যদি আমি উল্টাইয়ে দেই তাহলে করো, সবাই করো, সবাই 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 এ পর্যন্ত বুঝে সবাই করো, যার যার মতো করে সবাই করো। তাহলে করলে এটা কি হলো, ডেল কিউ ডি ডিভাইডেড বাই কিউ ডি ইনটু ওয়াই বাই ডেল ওয়াই। যদি আমি সুন্দর করে সাজাই তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু ডেল কিউ ডি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ ডি। এই শেষেরটা হয়েছে, আগের দুটো হয় নাই। যার যার যে সমস্যা আছে সমস্যা বুঝতে পারছো? কথা বলো, যে সমস্যা হয়েছিল সমস্যা বুঝতে বুঝতে পেরেছো কিনা? স্যার এক্স বা ওয়াই যেটাই চাপ সেটা কি নিচে যাবে সব সময়? কোনটা? স্যার এখানে যে ই স্যার চাহিদার মানে এই যে আয়ের স্যার ই ওয়াই তারপর ই এক্স তারপর ই এক্স ওয়াই, এটা যেটাই চাইবে ওটা কি নিচে যাবে? যেটা যেরকম চাহিদা? উপরে না না, তুমি তো পুরাই আসো নাই, তুমি আগের দুই ক্লাসে ছিল না। এর পূর্ব হচ্ছে এটা, যেটা স্বাধীন চলক সেটা নিচে যাবে, কার দ্বারা কে প্রভাবিত হবে এটা নিচে যাবে। এখানে আয় দ্বারা চাহিদা প্রভাবিত হয়, সুতরাং আয় নিচে যাবে। দাম দ্বারা চাহিদা প্রভাবিত হয়, দাম নিচে যাবে। নিচে এই অংশটা স্বাধীন চলক, এই নিচে থাকবে স্বাধীন চলক, আর উপরে থাকবে অধীন চলক। পিছনের ভিডিও ভালো করে দেখো, নিচে থাকবে স্বাধীন চলক। বলো স্যার পিছনের ভিডিওগুলো আমি দেখছি, এর জন্য আজকে একটু পারি না, তো পারতাম না। আচ্ছা হচ্ছে স্বাধীন চলক যাবে নিচে আর অধীন চলক যাবে উপরে, স্বাধীন চলক নিচে অধীন চলক উপরে। আচ্ছা এখন দেখো এটাই হলো আমার আয়ের আপেক্ষিক পরিবর্তন। এখন যদি মানে আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা গেল, এখন আমরা শিখবো যে ইলাস্টিসিটি অফ এস। ইলাস্টিসিটি অফ এস আবার নতুন করে বের করো, নতুন করে ভাগো, নতুন করে করো। এটা কি হবে? এটাও কি আমি করাই দেবো? এত করাই দিলে তো এটা নিজেরা করো, পারবো এটা। এটা করো, তাহলে সবাই করো। দোলা কথা বলে না কেন আজকে? স্যার আমি তো কত কিছুই বললাম। ও তুমি বলছো? স্যার শেষের সূত্রটাও তো আমি আর কি যেন বলছিলাম। তুমি বলছে শেষেরটা। তাহলে ঐশী কথা কও। স্যার হয়েছে কি হয়েছে বলো? ডেল কিউডি বাই ডেল পি ইন্টু পি বাই ডেল কিউ ডি ডিভাইডেড বাই কিউএস হবে না? ইউএস কিউএস হবে তো। কথা কয় না, কি হইবে? কিউএস হবে, হ্যাঁ কিউএস হবে ধোলাই খাইয়া কিউএস, তারপর নিচে ডেল পি ডেল পি ইন্টু পি বাই কিউএস। আচ্ছা এটা ঠিক আছে, এটা যদি সবাই বুঝো তাহলে আমি এখানে বেশি কথা বলবো না, শুধু এটা কথা বলবো এরকম যে ইএস ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি বাই পি বাই কিউ, এটাও বলা যায়। অথবা দাম স্থিতিস্থাপকতা এটাও বলা যায়, কিন্তু সেটা উল্লেখ করতে হবে যে কিউ ইকুয়াল টু যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ। ঠিক আছে, যখন যোগানের স্থিতিস্থাপকতা বলবো। আবার যদি কিউ ইকুয়াল টু, এটা আবার চাহিদা স্থিতিস্থাপকতা প্রকাশ করবে, তখন এটা হবে কি, তখন এটা হয়ে যাবে কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ। যেটা যা বলো তাহলে অসুবিধা নেই, এটা নিয়ে আমি আর কথা বললাম না। আমি এখন একটু সামনে যাই, যেটা একটু ক্রিটিক্যাল মনে হয় তোমাদের কাছে, সেইটা নিয়ে একটু কথা বলি। এটা আমি দিলাম ই সি, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি, বা এটাকে সংক্ষেপে আমরা ইএক্সওয়াই দ্বারাও প্রকাশ করতে পারি, সেটা আমার পরের আলোচ্য বিষয়। আচ্ছা ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে আমার দ্রব্য লাগবে কয়টা?
দুইটা। দুইটা, সেই দৈর্ঘ্য দুইটা কি কি দৈর্ঘ্য ধরবো বলো? পরিবর্তক আর পরিপূরক। আরে না, সেই দৈর্ঘ্য দুইটার নাম দাও। আমি নাম দিলাম তোমাদের এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই। এখন এই সূত্রটা একটু লেখো তো, যে লিখতে পারবা তার জন্য স্পেশাল চকলেট খাও। দেখো বই লেখে না প্লিজ। স্যার লিখছি। কি লেখছো? ডেল কিউ এক্স ডিভাইডেড বাই ডেল পি ওয়াই QS into divided P by del ওয়াই স্যার পি ওয়াই PY into ইন্টু পি ওয়াই কিউ এক্স। এটা কি বুঝতে লাগছে না আন্দাজে লাগছো? স্যার বুঝতেছি। তা নিয়ে কয় কামতার কথা, ও তো বলে কি করে। না স্যার, আমি 2 দিনের সবগুলাই দেখছি স্যার, রেকর্ডটাও দেখছি আমি। আচ্ছা, যদি বলি স্যার ভালো তাহলে ভালো, সহজ জিনিস এইটা ঠিক আছে। তোমার এখানে আর কোনো কথা নাই, এই যে সব বাদ দিছি আমি। এটা যে চাইনিজ সিরিজটা ওটা সুন্দর সূত্র আসবে না, সেইটাকে আগে বসাবা। চাইনিজ সিরিজের সূত্র ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এখন যদি তুমি এক্স দৈর্ঘ্যের চাহিদা ধরো, তাহলে এই মানে সরি এক্স দৈর্ঘ্যের যদি দাম ধরো, তাহলে দাম এক্স ধরবা, দাম এক্স। তোমার এক্স দৈর্ঘ্যের দাম হলো ওয়াই দৈর্ঘ্যের চাহিদা, তাহলে এটা ধরবো ওয়াই। আবার ধরো তুমি ওয়াই দৈর্ঘ্যের দাম ধরবা আর জেড দৈর্ঘ্যের চাহিদা ধরবা, তাহলে আমি কি ধরো এটা হচ্ছে ওয়াই দৈর্ঘ্যের দাম ধরবা পি ওয়াই, আর ধরো জেড দৈর্ঘ্য বা এক্স দৈর্ঘ্যের চাহিদা ধরবা, তাহলে এটা এক্স এটা এক্স। তুমি যা ধরো এক দৈর্ঘ্যের দাম এক দৈর্ঘ্যের চাহিদা, তাহলে এটা দিয়ে বোঝাবে কি ওয়াই দৈর্ঘ্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হলে এক্স দৈর্ঘ্যের চাহিদার যা আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে সেটাই হবে। এটাকে আমরা তখন আবার এক্স ওয়াই হিসেবেও ডিফাইন করতে পারি। ঠিক আছে, পড়া আমার মনে হয় যে খুব একটা আমাদের আগাচ্ছে না, কারণ তোমরা রেসপন্স খুব একটা ভালো করতে পারতেছো না। এই যে লামিয়া আইসে এতক্ষণ পর, সে মনে হয় যে ঘুম টুম দিয়ে তারপর উঠছে। লামিয়া, লামিয়া কাঁদে পড়ে কি পড়ে কোনো? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও ডিসকানেক্ট আগে ছিল? হ্যাঁ স্যার, আমি এতক্ষণ ছিলাম, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দেখো, তাহলে এই গেল আমরা সূত্র কিভাবে পাই, কিভাবে জানলাম, আমি সূত্র জানলাম। সূত্র জানার পরে এখন আমরা আর একটা ধাপে আগাই, অর্থাৎ চাহিদার প্রকার নিয়ে একটু কথা বলি। কারণ আমাদের এই চাহিদার কথা ছিল, চাহিদা কিন্তু আমরা প্রচুর পরিমাণে চাহিদা যোগানে আমরা প্রচুর পরিমাণে সময় দিচ্ছি, প্রচুর। আচ্ছা, এখন আমরা চাহিদার একটু প্রকার ভেদ, অর্থাৎ মানের ভিত্তিতে চাহিদাকে কয় ভাগে ভাগ করা যায়, মানের ভিত্তিতে। এখন খেয়াল করো, তার আগে আমরা একটু জানি যে কোনো মানই চাহিদা স্থিতিস্থাপকতা আসলে কি একটা অনুপাত। এর আগে তোমরা একটু বলো, যদি 5/5 এরকম হতে পারে, 8/5, 5/8, 0/5, ধরো 5/0, এরকম সংখ্যা হতে পারে না? এখন 5/5 ইকুয়াল টু কত? 1। 1। আর এটাকে ভাগ দিলে 8 কে 5 দ্বারা ভাগ দিলে সেটার মান কত হবে? 1 এর চেয়ে বেশি না ছোট? বেশি। বেশি, তাহলে এই মানটা হচ্ছে গ্রেটার দ্যান 1। এই মানটা তাহলে কি? 1 এর থেকে কম। লেস দ্যান 1। এই মানটা, এটা কিন্তু ঢালের সময় আমরা কথা বলছি, এই মানটা কি? 0 হবে। 0। এই মানটা কি? অসীম। অসীম। তাহলে স্থিতিস্থাপকতা আসলে কি ছিল? স্থিতিস্থাপকতাও একটা এরকম দুইটা ভাগফল না, উপরে একটা থাকে নিচে একটা থাকে, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা ভাগফল। কিসের ভাগফল? যে দামের আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন আর চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন। অর্থাৎ চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন থাকে উপরে আর দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন থাকে নিচে। তাহলে দেখো এটা কার? এটা হচ্ছে দামের কিসের শব্দ হয়? এটা হচ্ছে দামের
আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। পরিবর্তন। আর উপরেরটা কি? উপরেরটা হচ্ছে চাহিদার, আর লিখলাম না, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এখন দেখো এই যে কোন এখন স্থিতিস্থাপকতা এরকম 5 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ স্থিতিস্থাপকতা এককের সমান স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, একের শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। আবার দেখো তাহলে এটা কি? এটা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, সংখ্যা লিখলাম। এটা হচ্ছে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আচ্ছা তাহলে বলো যে স্থিতিস্থাপকতার মান কখন এককের সমান হয়? বলো। দাম ও চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের হার যদি সমান হয় তাহলে? গুড, রাইট, হয়ে গেছে। অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে হারে হয়, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই হারে হয়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হয় এককের সমান। সমান। ক্লিয়ার? আবার আবার একটু দেখো বলবেন? দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক, এই যে যা লেখা আছে কিছু নতুন নাই। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ও চাহিদার আপেক্ষিক ও শতাংশিক পরিবর্তন যদি একই হয়, অর্থাৎ এটারও মান 5 হয়ে গেল, এটার মান 5 হয়ে গেছে, তখন স্থিতিস্থাপকতা এককের সমান। আবার দেখো দামের আপেক্ষিক ও শতাংশিক পরিবর্তন যে হারে হয়, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই হারে হয়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে এককের সমান। তুমি এখন যেভাবে বলো এভাবেও বলতে পারো, আবার এও বলতে পারো যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি সমান হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান হবে এককের সমান। ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে আমি আরেকজনের কাছ থেকে, যে বলছো সে আরেকজনের কাছ থেকে আমি চাচ্ছি যে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা কখন হবে, বা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের থেকে বেশি হয়। ঠিক আছে কিনা? না স্যার, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে কম হয়। আচ্ছা তাহলে কম শব্দটা ইউজ না করে বেশি শব্দটা ইউজ করো, যেহেতু বেশি না, বেশি এখানে বেশি ইউজ করো। আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন বেশি হয়, তখন স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয়। গুড, এই তো হয়ে গেছে। দেখো ও কিন্তু আগে এটা ওই করে না, এখানে বসেই সে শিখছে নাকি? এখানে বসে না আগে পড়ছো? স্যার এই প্রথম শিখছি। এই তো এইখানে বসে, তাহলে সবাই দেখো এখানে হচ্ছে কি, এই নিচেরটা কি? নিচেরটা হচ্ছে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আর উপরেটা হচ্ছে চাহিদা। একটা রাশির মান কখন বেশি হয়? যখন এই নিচে থাকে হরের তুলনায় যদি লব বেশি হয়, অর্থাৎ নিচের সংখ্যাটা ছোট আর উপরের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে নিচে এখানে কি দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন স্যার বেশি হয়, দ্বিতীয়টা ওই যে 8/5 ওইটা এককের চেয়ে তারপর কি লিখছেন ওখানে বোঝা যায় না। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আচ্ছা স্থিতিস্থাপকতা সম্পূর্ণ লিখি নেই, বারবার এক কথা যদি চাও লিখে দিই, আমরা খাড়াইতে চাইলে রাখলাম। ঠিক আছে, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। একটু ডাক্তারি হাতের লেখা হয়ে গেছে না? হোক, বিখ্যাত লোকের হাতের লেখা খারাপ থাকে জানো? জি স্যার। স্যার আর যাদের মস্তিষ্ক বেশি চলে, মানে চিন্তা বেশি করে, তাদের হাতের লেখাও খারাপ থাকে, এইটা বৈজ্ঞানিক প্রমাণিত। নিজেরটা খারাপ তার লিগে। তার মানে জাকিয়ার হাতের লেখা খারাপ।
জি স্যার। বোঝা গেছে? যার যার পক্ষে যুক্তি শানিত করছে, যাকে রাতে লেখা খারাপ। আচ্ছা, তাহলে দেখো এই যে এককের চেয়ে বেশি স্থিতিজড়তার সংখ্যা, তাহলে আবার দেখো এককের চেয়ে অর্থাৎ নিচেরটা থাকবে ছোট আর উপরেরটা একটু বড়। তাহলে নিচে কি দামের, তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি বেশি হয়, তাহলে এটা হবে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। এইবার আমি জিজ্ঞাসা করতেছি রিদির কাছে, রিদি বলতো এককের চেয়ে কম স্থিতিস্থাপকতার সংখ্যা কি হবে? রিদি, জি স্যার। বলো এককের চেয়ে কম স্থিতিস্থাপকতার সংখ্যা কি হবে? বলো বলো বলো, সময় কম, বলো। স্যার একটু স্যার। স্যার দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক আহ, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম হয় সেইটা হবে। সেইটাই হবে, কিন্তু লাইন মিলাইতে পারো নাই। স্যার একটু মিলাই দেন। আমি মিলাই দেবো। হ্যাঁ, আচ্ছা, জিনিয়া বলো, জিনিয়া জিনিয়া। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি কম হয়, তবে তাকে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা বলে। এটা বলছে নিশাত, কিন্তু বলতে বলছে আমি জিনিয়াকে না। তিনিই বলছে। না, জিনিয়ার নাম উপরে ওঠে না, এই জন্য আমি আসলে বুঝি না। জিনিয়া বলছে, ভালো হয়েছে, ঠিক আছে, একদম ঠিক আছে। অর্থাৎ দেখো যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম হয়, তাহলে তাকে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা বলে। এরপর তাহলে এটাকে বলতে বলবো ঐশী বলো তো, ঐশী কণ্ঠ গতকাল শুনি না। ঐশী বলো তো শূন্য স্থিতিস্থাপকতা কখন হবে? আর দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি চাহিদার আপেক্ষিক বা দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি শূন্য হয়, তবে মেলে নাই, স্থিতিস্থাপকতা মেলে নাই, তুমি বলো যে শূন্য এখানে হয়। এইটা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে না, সেইভাবে মিলাও। তাহলে এটা একটু দোলা বলো তো। স্যার, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যদি চাহিদার কোনরূপ পরিবর্তন না ঘটে, তবে হ্যাঁ, এইবার স্থিতিস্থাপকতা মোটামুটি শূন্য। গেছে, এইবার মোটামুটি একদম কাছাকাছি গেছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনরূপ পরিবর্তন না ঘটে, অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার খেয়াল করো, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনরূপ পরিবর্তন না ঘটে, তাহলে সেই স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। আর পরেরটা হচ্ছে দামের কোনো পরিবর্তন ঘটতেছে না কিন্তু চাহিদার পরিবর্তন ঘটছে, এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। খেয়াল করো, দামের পরিবর্তন ঘটতেছে না কিন্তু চাহিদার পরিবর্তন ঘটতেছে, এটা হচ্ছে কি অসীম স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন হচ্ছে না, দামের পরিবর্তন শূন্য, নিচেটা শূন্য, চাহিদার পরিবর্তন হচ্ছে, বাস, এটা হচ্ছে অসীম। আমি এখন একটু ছবি দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। কোনটার ছবি কিরকম হবে একটু দেখো, অল্প সময় আমার হাতে আছে। এখন খেয়াল করো এই ছবিটা কেমন হবে। এই ছবিটায় তাহলে এই ভূমি অক্ষে থাকবে কি চাহিদা, লম্ব অক্ষে থাকবে দাম। অর্থাৎ চাহিদার পরিবর্তন যেটুকু হবে, দামের পরিবর্তন ওইটুকুই হবে। অর্থাৎ এই অংশটা আর এই অংশটা সমান। তাহলে এটা যদি আমি আঁকি, তাহলে এইটা হয় এই আর এইটা হয় এই, অর্থাৎ এই রেখাটা এরকম হবে। যদি খালি চোখে দেখা যায় দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি একই হয়, তাহলে স্থিতিস্থাপকতা এককের চেয়ে এককের সমান। আর এই যে এটা কি হবে, কার পরিবর্তন বেশি হবে, এখানে একটু তাকাও। এটার মধ্যে এইটার পরিবর্তন কার বেশি হবে, লম্ব অক্ষে নাকি ভূমি অক্ষে? হ্যাঁ, কার চাহিদার পরিবর্তন বেশি হবে। তাহলে চাহিদা ধরবো এই বড় একটা অংশ ধরবো চাহিদা,
আর দাম এই ঘুরিয়ে একটু ধরবা, দামের যেখানে পরিবর্তন হচ্ছে চাহিদা একটু পরিবর্তন হচ্ছে। এটাকে যদি তাহলে আঁকো তাহলে দেখো রেখাটা কি হয়, রেখাটা এরকম একটা ফ্ল্যাট রেখা হয়, ঠিক আছে। আর এইটা কি হবে, এইটা দেখো যে এই কিসের এই পরিবর্তন, এইটা হচ্ছে দামের। এটা হচ্ছে দাম, তাহলে দাম কিন্তু লম্ব অক্ষে, নিচে থাকলো লম্ব অক্ষে, দামের পরিবর্তন হচ্ছে বেশি আর চাহিদার পরিবর্তন হচ্ছে একটুখানি এই, তাহলে এই আর ধরো এই, তাহলে এই রেখাটা কি অনেক একটা খাড়া রেখা হয়েছে, ঠিক আছে। আর এইখানে এটা কেমন হবে, এটা আমি একটু সময় নিতেছি না, মানে দ্রুত করতেছি, তোমরা বুঝতে পারলে তো ভালো। এখানে কি হবে যে এখানে এই কিউডির পরিবর্তন ঘোড়ার ডিম আর দামের পরিবর্তন আছে, তার মানে কি দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না। এই এই রেখাটা হচ্ছে কি তাহলে কি শূন্য স্থিতিস্থাপকতা রেখা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, আর অসীম স্থিতিস্থাপকতা হবে কি, তাহলে দেখো যে দামের পরিবর্তন নাই সোজা, সরি দামের পরিবর্তন নাই দামের পরিবর্তন শূন্য, আগেও যা ছিল তাই, অর্থাৎ এইটা, আর চাহিদার পরিবর্তন হচ্ছে, তাহলে এই রেখাটা হবে এরকম একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা। এই যে আমি ঝটপট করে এই যে পাঁচটা রেখা আঁকলাম, এই রেখা আঁকা পাঁচটা কি বুঝছো? স্যার শেষের দিকে একটু সমস্যা আছে। শেষেরটায় সমস্যা আছে, শেষেরটায় সমস্যা আমি তোমাকে বুঝিয়ে দেই, সমস্যা এটা নাই। শেষেরটা এই ধরো দাম ছিল 10, এখন হচ্ছে 15, এখানে ছিল 0, এটা মূলবিন্দু আর এটা ছিল 10, তার মানে কি এই উপরে কি দাম না, দামের পরিবর্তন হচ্ছে 10 - 10, অর্থাৎ দামের কোনো পরিবর্তন ঘটে নাই। আর এইখানে 10 - 5 বা 15 - 10 5 পরিবর্তন ঘটছে, তার মানে এই উপরে পরিবর্তন আছে, নিচে নাই, নিচে এই যে চাইলে কোনো পরিবর্তন নাই, আছে? না স্যার। এই যে চাহিদার পরিবর্তন হচ্ছে, এই চাহিদার পরিবর্তন হচ্ছে 5, চাহিদা উপরে থাকে চাহিদা, আর এইখানে দামের কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে 0। তোমরা এই পর্যন্ত বাসায় দেখো, এরপর যদি সমস্যা হয়, আসলে আমি সবসময় বলি সমস্যা আইডেন্টিফাই করবা, সমস্যা আইডেন্টিফাই করে বারবার বলবা। আমি কয়েকজনেরই বলি, ইনবক্সে আমি বলে দিই যে ক্লাসে কথা বলবা, সমস্যার সৃষ্টি করবা, প্রশ্ন বলবা, প্রশ্ন না করলে তো ক্লাস তো জমজমাট হবে না, তুমি ক্লাস বুঝবে না। তাহলে আজকে ঠিক এই পর্যন্ত থাকুক, আগামীকাল আবার কথা হবে, ঠিক আছে? আগামীকাল বলতে নেক্সট দিন, এর মধ্যে এই পর্যন্ত ভালো করে করবা। বাড়ির কাজ দেবেন না, অনেকদিন হচ্ছে বাড়ির কাজ দেন না। বাড়ির কাজ আপাতত দেওয়া লাগবে না, বাড়ির কাজ একসাথে দিব। মানে এই বাড়ির কাজ হচ্ছে পড়া, এগুলা এই আগ পর্যন্ত ভালো করে করবা সব। আমাকে প্রশ্ন করবা, 5টা প্রশ্ন করবা এই বাড়ির কাজ, প্রত্যেকে আমাকে 5টা প্রশ্ন করবা, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির কাজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।